চলো তোমাদেরকে এখন আমি যে টপিকটা বুঝাবো সেটা হচ্ছে বৌদ্ধজম এন্ড জৈনজম। ওকে, তোমরা দুজন শুনতে পাচ্ছ, উপসী এবং অন্বেষা দুজন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে, তোমাদেরকে আমি এই টপিকটা তোমাদেরকে পুরো ডিপলি বুঝাচ্ছি। ওকে, এই টপিকটা নিয়ে তোমরা পড়েছো কোনোদিনও কেউ দুজন? বৌদ্ধজম এন্ড জৈনজম, বৌদ্ধ ধর্ম নিয়ে কেউ পড়েছো আগে? না না, এটা আমি পড়িনি। উপসী পড়েছো? না স্যার, একটু মানে ক্লাস 10 বা 9 দিকে মানে হালকা ধারণা ছিল। ও আচ্ছা আচ্ছা, দেখো তোমাদেরকে আমি এটা বুঝাচ্ছি। ওকে, আমার কথা শোনো। ওকে, আমি ক্লিয়ারলি তোমাদেরকে বুঝাচ্ছি, যেখানে প্রবলেম হবে আমাকে অবশ্যই বলবে। ওকে ওকে, দেখো গৌতম বুদ্ধ যে আছে, ওকে জানো তোমরা কেউ? হ্যাঁ এই যে হ্যাঁ স্যার, বৌদ্ধ গৌতম ধর্মটা যেটা বুদ্ধকে আছে না, চিনি। এটা কি গৌতম বুদ্ধকে নিয়ে রচিত আছে। ওর নিয়েই পড়বো আমরা, ওর নিয়েই জানবো, ঠিক আছে? ওকে ওকে স্যার। ওকে, দেখো মনে রাখবে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 563 বিসিতে। বিসি মানে কি বিফোর খ্রিস্ট যেটাকে বলা হয়, ঠিক আছে তো? আর এই যে গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল বলতো? লুম্বিনী, কপিলা বস্তু একটা বলে জায়গা আছে, কোথায় আছে বলতো? এটা নেপালে আছে। বুঝতে পারলে অবশ্যই? হ্যাঁ নেপালে। হ্যাঁ, নেপাল। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 563 বিসিতে। জন্মটা কোথায় হয়েছিল বলতো? লুম্বিনী কপিলা বস্তু একটা জায়গা আছে, কোথায় বলতো? নেপালে। নেপালের ক্যাপিটাল নেম কি বলতো? বলতে পারো তোমার দুজন কেউ? না স্যার, আমি তো বলতে পারবো না। উপস্থিত বলতে পারবে? কাঠমান্ডু। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। এই তো জানো তুমি তাহলে উপস্থিত অনেক। আমি নেপালের কিছুই জানি না। জানো জানো, নেপালের রাজধানীর নাম হচ্ছে কি? কাঠমান্ডু। ওকে, তো এটা বুঝতে পারলে। নেক্সট মনে রাখবে এর মৃত্যুটা হয়েছিল মনে রাখবে 483 বিসিতে। 483 হ্যাঁ। বিসিতে কুশিনগর, এটা কোথায় আছে বলতো? কুশিনগর যে জায়গাটা কোথায় আছে বলতো? ভারতের উত্তরপ্রদেশে, ঠিক আছে? হুম। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর গৌতম বুদ্ধের এই মৃত্যুর ঘটনাকে বলা হয় মহাপরিনির্মাণ, এটা মনে রাখবে তোমরা, ঠিক হ্যাঁ আছে? এটা জানি, আমি এটা Yes. জানি। গৌতম বুদ্ধের মৃত্যুর ঘটনাকে কি বলা হচ্ছে বলতো? মহাপরিনির্বাণ বলা হচ্ছে। ওকে, তার পিতার নাম কি ছিল বলতো? শুদ্ধোধন ছিল তার পিতার নাম। কার? গৌতম বুদ্ধের। তার গৌতম মাতার বুদ্ধ। নাম কি ছিল বলতো? মহামায়া ছিল মাতার নাম। তার স্ত্রী কে ছিল বলতো? যশোধরা ছিল তার বউ, স্ত্রী। ওকে, হুম। তার একমাত্র পুত্র কে ছিল? রাহুল ছিল। রাহুল ছিল, রাহুল। তার পালিত মাতা কে ছিল বলতো? প্রজাপতি গৌতমী ছিল তার পালিত মাতা। বুঝতে পারলে? হ্যাঁ, এর জন্যই তার নাম অনুসারে গৌতম হয়। ইয়েস ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। আর মনে রাখবে গৌতম বুদ্ধের প্রথম শিক্ষক কে ছিলেন জানো তোমরা? আলারা কালামা ছিল তার প্রথম শিক্ষক। বুঝতে পারলে? ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার দুজন? কোনো ডাউট? না স্যার, কোনো ডাউট নেই। ওকে, নেক্সট মনে হবে কথিত আছে 29 বছর বয়সে গৌতম বুদ্ধ প্রসাদ থেকে কয়েকবার ভ্রমণে বেরোলে তিনি কি কি দেখতে পান তোমরা জানো? না স্যার। জানো না? মনে হবে কথিত আছে 29 বছর বয়সে গৌতম বুদ্ধ প্রসাদ থেকে কয়েকবার ভ্রমণে বেরোলে তিনি একজন বৃদ্ধ মানুষ, একজন অসুস্থ মানুষ, একজন মৃত মানুষ ও একজন সন্ন্যাসীকে দেখতে পান। গৌতম বুদ্ধ, বলতো গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন? 19 বছর বয়সে। হ্যাঁ, 29 বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন। গৃহত্যাগ করার পর তিনি কি কি দেখতে পান বলতো? একজন বৃদ্ধ মানুষ, একজন অসুস্থ মানুষ, একজন মৃত মানুষ ও একজন সন্ন্যাসীকে তিনি দেখতে পান। বুঝতে পারলে? হুম। গৌতম বুদ্ধ তাহলে কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন? 29। ইয়েস। এই যে গৌতম বুদ্ধ এই যে গৃহত্যাগ যে করেছিল, তার এই যে গৃহত্যাগের ঘটনা কি বলা হয় বলতে পারবে কেউ? না না। মহাভিনিষ্ক্রমণ বলা হয়, ঠিক আছে? আচ্ছা। মহাভিনিষ্ক্রমণ বলা হয়। 29 বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন, আর এই গৃহত্যাগের ঘটনাকে কি বলা হচ্ছে? মহাভিনিষ্ক্রমণ। বুঝতে পারলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, নেক্সট মনে রাখবে তারপর তিনি গোয়াতে পৌঁছান। অসুস্থ গাছের নিচে নিরঞ্জনা নদীর তীরে তিনি 49 দিন ধ্যান করেন এবং সেখান থেকে তিনি কি করেন বলতো? মোক্ষ লাভ করেন। বুঝতে পারলে? তারপর তিনি গোয়াতে পৌঁছান। মানে অসুস্থ গাছ মানে জানো তো, বোধি ট্রি যেটাকে ইংলিশে বলে। তো বোধি ট্রি যে গাছটা আছে ওখানে নিচে তিনি ধ্যান করেছিলেন। কত দিন বলতো? 49 দিন। বুঝতে পারলে? 49 দিন। ইয়েস। হুম হুম। তারপর তিনি গোয়াতে পৌঁছান। অসুস্থ গাছের নিচে নিরঞ্জনা নদীর তীরে তিনি 49 দিন ধ্যান করেন। ওকে, এটা কোথায় আছে বলতো? বুদ্ধ গোয়া এর বর্তমান স্থান মনে হবে কোথায় আছে? বিহারে আছে। বুঝতে পারলে? আচ্ছা স্যার। তারপর বোধি লাভের পর তার জ্ঞানের প্রচার তিনি প্রথম করেন কোথায় বলতো? সারনাথে করেন। বুঝতে পারলে? আচ্ছা। বুঝতে পারলে? ক্লিয়ার এটা? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট মনে হবে গৌতম বুদ্ধ দ্বারা প্রচারিত 4টি শ্রেষ্ঠ সত্য তার জ্ঞান দর্শন। মানে 4টা শ্রেষ্ঠ কথা তিনি বলেছিলেন। জানো কি কি বলেছিল? সৎ কর্ম, সৎ ধর্ম। নো, ওগুলো নাই। ওকে, 1 নম্বরে বলেছিল দুঃখের কারণ, দুঃখ নিবারণের পথ। আর 4 নম্বরে কি বলেছিল? দুঃখ নিবারণের পথের মধ্য দিয়ে দুঃখ থেকে বহির্ভূত হওয়া। বুঝতে পারলে?
আচ্ছা। এই যে 1 নম্বরে দুঃখ বলেছে, দুঃখ তো মানুষের অনেক কারণে হয় না, দুঃখ হয় কি নেই বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হয়। দুঃখের কারণটা বুঝতে পারছো তো? দুঃখের কারণ ধরো যদি তোমাদের যদি ব্রেকআপ হয়ে যায়, তো ব্রেকআপ হওয়ার পর দুঃখের কারণটা তো বুঝতে পারছো, এই কারণে আমার ব্রেকআপ হয়েছে। হ্যাঁ স্যার, ব্রেকআপ হয়নি, জানি না। আচ্ছা, বুঝবো তোমাদের হয়নি কোনোদিনও? তোমাদের বয়ফ্রেন্ড আছে নাকি কারো? না স্যার, আমার নেই। আচ্ছা আচ্ছা, খুব ভালো, আমারও নেই। আর আমি জন্ম থেকে সিঙ্গেল আছি, ঠিক আছে। স্যার আপনি তো আর কদিন একবার বিয়ে করে নেবেন, অনেক বড় হয়ে গেছেন। দেখো নেক্সট মনে রাখবে 3 নম্বর কি দুঃখ নিবারণের পথ, বলো। আমরা তো আপনার কাছে বোনের মতো। সে তো অবশ্যই আর একদমই। একদম। তোমরা আমার খুব ভালো ক্লোজ স্টুডেন্টস, বুঝতে পারছো? স্যার আশীর্বাদ করেন আমরা যাতে এবার পাস করি। অবশ্যই অবশ্যই ক্র্যাক করবে তোমরা, আমি যাকে বলি সেই ক্র্যাক করে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, রাজ স্যার অলওয়েজ পাশে আছে আমাদের, এইটুখানি বিশ্বাস আছে, তাই তো? অবশ্যই এই বিশ্বাস রাখো ইয়ার, ঠিক আছে তো? তোমার ক্র্যাক করে যাবে। একদম স্যার, এইটুখানি বিশ্বাস রাখতেই হবে। একদম করি আপনাকে। হ্যাঁ, একদম বিশ্বাস করি আপনাকে। অবশ্যই সে সবাই করে, অনেক মেয়ে করে, তোমরা দেখো তো স্ট্যাটাস গুলো, কত মেয়ে কত তারিফ হ্যাঁ করে স্যার, আমার। দেখি তো। ওই মেয়েটা, বলো। হ্যাঁ অনেকেই তো চান্স পেয়েছে। আপনার নোট গুলো খুব ভালো স্যার। অবশ্যই আর আমি যে নোটস গুলো দেবো সেগুলো তোমরা পড়বে, অবশ্যই ক্র্যাক করবে। আমি আছি আর ক্র্যাক করে যাবে, চাপ নিও না, তো ঠিক হ্যাঁ আছে। স্যার, হরমোনের নোটটা, তারপর কোষের নোটটা খুবই ভালো ছিল। হ্যাঁ, ইয়েস ইয়েস। দেখো আমার 3 নম্বরে কি বলছে, দুঃখ নিবারণের পথ। আর 4 নম্বর দুঃখ নিবারণের পথের মধ্য দিয়ে দুঃখ থেকে বহির্ভূত হওয়া, এটা বুঝতে পারলে 4টা মানে? হ্যাঁ স্যার। ওকে ওকে। দেখো নেক্সট মনে রাখবে গৌতম বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ, 8টা পথ তিনি বলেছিলেন, কি কি বলতো? বলতে পারবে কেউ? দেখো 1 নম্বর সত্যি কথা বলা, সত্য কথা বলা। 2 নম্বর সৎ কর্ম। 3 নম্বর সৎ সংকল্প। 4 নম্বরে সৎ চেষ্টা। 5 নম্বরে সৎ জীবিকা। 6 নম্বরে সৎ চিন্তা। আর 7 নম্বরে সৎ দৃষ্টি। 8 নম্বরে সৎ আচরণ। দেখো 1 নম্বরে কি সত্যি কথা বলতে হয় মানুষকে, এটা গৌতম বুদ্ধের বাণী বলছে, বুঝতে পারলে? তোমরা সত্যি কথা বলো। না স্যার। হ্যাঁ সত্যিও বলি, মিথ্যাও বলি, দুটোই বলি, দুটো নেই তো। কিন্তু গৌতম বুদ্ধের বাণী কি বলছে? হ্যাঁ, এই বাবা, কি বলছে? গৌতম বুদ্ধের বাণীতে বলছে যে সত্যি কথা বলতে সবসময়। ইয়েস ইয়েস। দেখো 1 নম্বরে সত্য কথা বলতে বলছে। 2 নম্বরে সৎ কর্ম, কর্মটা সবসময় তোমাদেরকে সৎ কর্ম মানে কর্মটা সৎ ভাবে করতে বলছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, যেমন আপনি করেন। অবশ্যই আর ওকে। দেখো 3 নম্বরে কি সৎ সংকল্প, মানে ভালো মানুষের সাথে বসবাস করতে বলছে সব সময়, মানে সৎ সংকল্প। হ্যাঁ, যেমন আপনার সাথে আমরা। যেমন 4 নম্বরে সৎ চেষ্টা, ট্রাইটা সবসময় কি সৎ ভাবে করতে বলছে, চেষ্টাটা, বুঝতে পারলে? যেটা আমরা। আর 5 নম্বরে সৎ জীবিকা, জীবন যাপন, মানুষকে সবসময় সৎ ভাবে করতে বলছে, জীবন যাপন, ওকে, বসবাস, বুঝতে পারলে? আর 6 নম্বরে বুঝতে পারলাম। 6 নম্বরে কি সৎ চিন্তা, এই যে চিন্তা ভাবনা, মানুষের সবসময় কি সদ্ভাব থাকে? নেগেটিভিটি তো অনেক মাইন্ডে ঘুরে তো আমাদের, তাই না? হ্যাঁ স্যার, এইবার যেমন ফর্ম ফিল আপটা লেট হচ্ছে বলে মাইন্ডটা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তোমরা চাপ নিও না, আমি আছি, ওকে। 6 নম্বর হ্যাঁ স্যার, আপনি কাজ। সৎ চিন্তা, তাই না? আপনি না। হ্যাঁ, আপনি থাকতে চাপ নেই না, আপনি যে নোটগুলো দিচ্ছেন ওগুলোই খালি পড়ে যাচ্ছি। অবশ্যই। 7 নম্বরে কি বলছে? সৎ দৃষ্টি, এই যে দৃষ্টিটা, আমাদের চোখটা কি সবসময় সৎ থাকে? না না, একদমই না। চোখে তো আমরা অনেক কিছু দেখি, তাই না? চোখটা খারাপ জিনিস। অবশ্যই খারাপ, হচ্ছে কি না বলো? হ্যাঁ অবশ্যই। এই যে রাস্তা দিয়ে দেখবে অনেক মেয়ে পের হয়, ছেলেগুলো পের হয়, তাই না? তো আমাদের চোখ তোমাদের কোথায় যায়? কোথায় যায়? স্যার মুখে। মুখে, মানে আমাদের চোখ মানে বিভিন্ন জায়গাতে যায়, বুঝেছো? বুঝতে পারলে? যায় কি নাই? হ্যাঁ স্যার, একদম যায়। অবশ্যই। আর 8 নম্বরে কি বলছে? সৎ আচরণ, এই যে আচরণ, বিহেভিয়ার, সবসময় কি সৎভাবে করতে বলছে। এই যে তোমাদের যে আচরণ আছে আমার প্রতি, কেমন আছে বলো? তোমরা আচরণ কেমন করো আমার সাথে? ভালো। ভালোই করো, তাই না? আচরণ একদম ভালো। এইরকম বলছে করছে গৌতম বুদ্ধ। তো আমরাও ভালো আচরণ করবো, তাই না? কি বলছো? আপনি ভালো আচরণ করলে আমরাও ভালো আচরণ করব, আপনি খারাপ করলে আমরাও খারাপ করব, এটাই গৌতম বলছে। এটাই বলছে, বুঝতে পারলে তো? তা আমি আচরণ কেমন করি তোমাদের সাথে? খুব ভালো স্যার, অনেক ভালো, অনেক ভালো।
তো দেখো, এই যে আমি স্যার, এই যে ফ্রেন্ডও তোমাদের, ঠিক আছে, সব বুঝেছো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ইয়েস, দেখো এটা বুঝতে পারলে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইয়েস। দেখো নেক্সট মনে রাখবে যে 1 নম্বরে যে 5টা সিম্বল গুলো মনে রাখবে নি, এটা শেষ হয়ে গেছে। নেক্সট মনে রাখবে গৌতম বুদ্ধের 5টি সিম্বল কি কি ছিল, এগুলো এক্সামে আসতে পারে, বুঝেছো? অন্বেষা শুনতে পাচ্ছ? অন্বেষা শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তুমি মিউট করো, তোমার আওয়াজ আসছে একটা। হ্যাঁ স্যার, ঠিক আছে। উপস্থিত শুনতে পাচ্ছ? উপস্থিত হ্যাঁ। ওর একটু আওয়াজ এসে, তোমার আওয়াজ এসছে না। এই যে মনে রাখবে গৌতম বুদ্ধের 5টি সিম্বল কি ছিল বলতো? তার জন্মের সিম্বল কি ছিল বলতো? হাতি, পদ্ম, ষাঁড়। মনে রাখবে হাতি, পদ্ম, ষাঁড়। ওকে, বুঝতে হ্যাঁ পারলে? স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, 2 নম্বরে কি ছিল? গৃহত্যাগের সিম্বল কি ছিল বলতো? ঘোড়া। গৌতম বুদ্ধের গৃহত্যাগের সিম্বল কি ছিল বলতো? ঘোড়া। ঘোড়া। এই ঘোড়াটার নাম মনে ঘোড়া রাখবে ছিল কি? স্যার, ঘোড়া। ইয়েস, এই ঘোড়াটার নাম মনে রাখবে কণ্টক। ওকে, তার জ্ঞান প্রাপ্তির সিম্বল কি ছিল বলতো? জানি না স্যার এটা। গৌতম বুদ্ধ কোন গাছের নিচে ধ্যান করেছিলেন 49 দিন? অসত্য গাছ। অশ্বস্থ গাছ। তার জ্ঞান প্রাপ্তির সিম্বল ছিল অশ্বস্থ গাছ, বোধি ট্রি, ঠিক আছে তো? তার ধর্ম প্রচারের সিম্বল কি ছিল বলতো? চাকা। ওকে, তার মৃত্যুর সিম্বল কি ছিল বলতো? স্তূপ। বলেন। ওকে, ক্লিয়ার? শুনতে পাচ্ছি আমার কথা? পাচ্ছি। ওকে, আমি দুটো মেয়েকে, আমার দুটো স্টুডেন্ট গুলোকে আমি বৌদ্ধ ধর্মটা বুঝালাম, তোমাদের জৈন ধর্মটা আমি বুঝাচ্ছি স্পেশালি। ওকে, দেন এটা আমি ইউটিউবে আপলোড করবো, ক্লাসটা পুরো শুনবে, পুরো মন দিয়ে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, দেখো এটা মনে রাখবে। প্রথমে মনে রাখবে এই যে বৌদ্ধ ধর্ম যে আছে, বৌদ্ধ ধর্ম, ঠিক আছে তো? তো দেখবে ওদের একটা দেখবে ধর্মগ্রন্থ আছে, কি জানো ধর্মগ্রন্থটা কি? জানি না। দেখো বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ আছে ওটা মনে রাখবে কি? ত্রিপিটক। ও। ত্রিপিটক যে আছে মনে রাখবে বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। এই যে একটা বই, 3টা বই, বুঝেছো? 3টা বইকে যদি আমরা অ্যাড করি তো এটা কি হবে বলতো? ত্রিপিটক হবে, বুঝতে পারলে? হ্যাঁ। ত্রিপিটক পালি ভাষাতে রচিত আছে। কোন ভাষাতে? পালি ভাষাতে। ওকে, এই যে তুমি কোন একটা ভাষা? পালি, পালি। পালি। ইয়েস, পালি ল্যাঙ্গুয়েজ। ওকে, ত্রিপিটক পালি ভাষাতে লেখা আছে। আর এই বৌদ্ধ ধর্ম গ্রন্থ 3টি অংশের মধ্যে একটি যা ত্রিপিটক। কি কি 3টি অংশ? বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। এই যে 3টা বই, যদি 3টা বই একসাথে অ্যাড করি তো এটা হয়ে যাবে ত্রিপিটক। আর এটা এটা কি হচ্ছে বলতো? বৌদ্ধদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, বুঝতে পারলে? হ্যাঁ। আর এই যে জন ধর্ম মনে রাখবে, জন ধর্ম, জনদেরও ধর্মগ্রন্থ আছে একটা, কি বলতো? জানো? না। মনে রাখবে কি? জনদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে দাতব সংঘ। এটা প্রকৃত মাগধী ভাষাতে লেখা আছে, মাগধী ভাষাতে লেখা আছে। ওকে, প্রকৃত হ্যাঁ। মাগধী ভাষাতে এটা রচিত আছে এবং লেখা আছে, বুঝতে পারে? ক্লিয়ার? হুম। এই যে মুসলিমদের দেখবে একটা ধর্মগ্রন্থ আছে, কি বলতো? পুরাণ। কোরআন আছে। হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে, কি বলতো? বেদ। হ্যাঁ, ইয়েস। এগুলো জানো তো? সবার মানে প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ থাকে এক একটা, বুঝেছো? হ্যাঁ। তো দেখো তোমাকে আমি এটা বোঝাচ্ছি, জনধর্মটা বোঝাচ্ছি, এটা ক্লিয়ারলি আমি ইউটিউবে আপলোড করবো, এটা মন দিয়ে শুনবে। তো মনে রাখবে 24 জন তীর্থঙ্কর রয়েছেন জৈন ধর্মে। কতজন রয়েছে? কতজন? 24 জন, 24। জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর রয়েছেন। কতজন বলতো? 24 জন। Yes, মনে রাখবে প্রথম, 23তম এবং 24তম, এইগুলো এক্সাম আসে, এগুলো তুমি ভালো করে জানবে। যে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন বলতো? ঋষভনাথ ছিল, এর প্রতীক ছিল ষাঁড়। আর 23তম কে ছিল বলতো? পার্শ্বনাথ, এর প্রতীক ছিল কি? স্নেক, সাপ, বুঝতে পারলে? আর 24তম তীর্থক কে ছিলেন বলতো? মহাবীর, এর প্রতীক ছিল সিংহ। ক্লিয়ার? বুঝতে পারলে না পারলে না? এটা হ্যাঁ। ক্লিয়ার? মাথায় ঢুকছে না ঢুকছে না বলো? ঢুকছে। ওকে, নেক্সট মনে রাখবে আমরা মহাবীর সম্পর্কে জানবো, পড়বো, ঠিক আছে? মনে রাখবে মহাবীরের জন্ম হয়েছিল 540 বিসিতে। মহাবীরের জন্ম হয়েছিল কত বিসিতে বলতো? 540 বিসিতে। বিসি মানে বিফোর খ্রিস্ট। আর এই জন্ম কোথায় হয়েছিল বলতো? বৈশালী কুন্দক গ্রামে জন্ম হয়েছিল। আর মহাবীরের মৃত্যু কোথায় হয়েছিল বলতো? 468 বিসিতে তিনি মারা যান রাজগৃহে পাপাপুরী। এটা কোথায় আছে? বিহার আছে, বুঝতে পারলে? হুম। মনে রাখবে মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ, তার মাতার নাম ছিল ত্রিশলা, স্ত্রী ছিল যশোদা, কন্যা ছিল প্রিয়দর্শিনী, তার জামাই কে ছিল? জামালি ছিল জামাই, আর ভাই ছিল নন্দীবর্মন। ক্লিয়ার? এতগুলো মনে থাকবে স্যার? রেকর্ডটা শুনে নেবে আর, ঠিক আছে? নোট করে নেবে, ঠিক আছে? হুম। আমার মনে আছে, তোমার মনে থাকবে না কেন? বুঝতে পারলে? মনে অবশ্যই থাকবে, কোন টেনশন নেই, আমি আছি। ওকে, এটা যেহেতু আমি ক্লাসটা আপলোড করবো ইউটিউবে, ওকে, এটা থেকে নোট গুলো লিখে নেবে, ঠিক আছে? ঠিক আছে। বুঝতে পারলে তো? হুম। ওকে, নেক্সট মনে রাখবে
মনে রাখবে মহাবীর 32 বছর বয়সে গৃহত্যাগ করেন। জাম্বিক নামে একটি গ্রামে রিজুপালিকা নদীর তীরে শালগাছের নিচে তিনি ধ্যান করেন এবং সেখান থেকে তিনি মোক্ষ লাভ করেন। তো মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন বলতো? কত বছর? কি বললাম, 32 বছর বয়সে মহাবীর গৃহত্যাগ করেছিলেন। হুম, জাম্বিক নামে একটি গ্রামে রিজুপালিকা নদীর তীরে শালগাছের নিচে তিনি ধ্যান করেন এবং সেখান থেকে তিনি কি করেন? মোক্ষ লাভ করেন। বুঝতে পারলে? এটা ক্লিয়ার? হুম, কোনো ডাউট? না, তাহলে মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করছে? 32 বছর। 32। জাম্বিক নামে একটি গ্রামে রিজুপালিকা নদীর তীরে শালগাছের নিচে তিনি ধ্যান করেন এবং সেখান থেকে তিনি মোক্ষ লাভ করেন। বুঝতে পারলে? ক্লিয়ার? হুম, নেক্সট তারপর তিনি জনধর্মের, তারপর তিনি মহাবীর কি মৃত্যু হয়ে যায়, মহাবীর তারপর মৃত্যু হয়ে যায়। তখন কি হয়ে বলতো? মহাবীরের মৃত্যুর পর কি হয়ে বলতো? মহাবীরের মৃত্যুর পর জনধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায়, দুটি শাখাতে বিভক্ত হয়ে যায়। কি কি বলতো দুটি শাখা? দিগম্বর ও শ্বেতাম্বর। বুঝতে পারলে? হুম, জনধর্ম দুটি ধর্মে ভাগ হয়ে যায়, দিগম্বর এবং শ্বেতাম্বর। এই যে দিগম্বর জিনিসটা মনে রাখবে, যারা জনধর্মতে মানে কঠোরভাবে কোন রকম বস্ত্র পরিধারণ না করে পালন করত। হুম, বুঝতে পারলে? ক্লিয়ার এটা? হুম, হ্যাঁ, তারা একটু ধরো। হ্যাঁ, ওটা শুনতে পাচ্ছ অন্বেষা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। সরি স্যার, আমি মানে কি বলবো, আমার পুরো নেটওয়ার্ক বজে গেছিল ফোনে। যখন ক্লাস করাবো আমি, ঠিক আছে, মন নিয়ে শুনবে না, ধরে নিয়ে ছুড়ে ফেলে দেবো আমি, ঠিক আছে? তো অফলাইন যদি ক্লাস করতে না, যা মার খাতে না, দমে দিতাম আমি। সরি স্যার, আর হবে না। চলো আমি এখন জনধর্মটা বুঝাচ্ছি। ওকে, এটা শুনো মন দিয়ে। আচ্ছা আচ্ছা। ওকে, দেখো, মহাবীর 32 বছর বয়সে গৃহত্যাগ করেন। জাম্বিক নামে একটি গ্রামে রিজুপালিকা নদীর তীরে শালগাছের নিচে তিনি ধ্যান করেন এবং সেখান থেকে তিনি কি মোক্ষ লাভ করেন। বুঝতে পারলে এটা দুজন তোমরা? হুম, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তারপর কি মানে তারপর মরাবে জনধর্মে মহাবীর তারপর কি মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পর জনধর্মটা দুটি ভাগে ভাগ হয়ে যায়। কি কি বলতো? এটা দিগম্বর, একটা শ্বেতাম্বর। দিগম্বরের মানুষগুলো কি করতো? ওদের ধর্মটা কেমন ভাবে তারা পালন করতো বলতো? বিনা বস্ত্রে। হ্যাঁ, বিনা বস্ত্রে। ইয়েস, বিনা বস্ত্রে। যারা জনধর্মতে কোন রকম বস্ত্র পরিধারণ না করে পালন করত। আর শ্বেতাম্বর যে মানুষগুলো ছিল, ওদের ধর্মটা ওরা কেমন ভাবে পালন করতো বলতো? যারা সাদা বস্ত্র পরিধারণ করে জনধর্মটা পালন করতো। বুঝতে পারলে? হ্যাঁ, ওকে, নেক্সট মরা। হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ইয়েস। আর এই যে জৈন ধর্ম আছে, জৈন ধর্মগ্রন্থের নাম কি বলতো? ত্রিপিটক। ত্রিপিটক। তোমাদের মাথাতে কিচ্ছু নেই, সত্যি বলছি। সত্যি বলছি, আমার হাতগুলো না, মানে মন করছে যে তোমাদের গালগুলোতে চড়াবো। হ্যাঁ, অফলাইনে পড়লে পারতে পারতেন। অবশ্য অফলাইনে এটা কি করে ব্যাড লাক আমার, তোমরা অনলাইনে ক্লাস করছো আর কি। বুঝতে? হ্যাঁ অফলাইন স্যার, অফলাইনে পড়লে মার খেতাম, অফলাইন যদি ক্লাস করতে তাহলে অনেক মার খেতাম। অনেক মার খেতে। বুঝেছো? এই যে সারা, তোমার মাথাতে কিছু আছে না? নাই? আছে। তা আছে তো কি? জৈন ধর্মগ্রন্থের নাম কি? দাদা সঙ্গ। আর তুমি যেটা বললে ত্রিপিটক, ওটা কি বলতো? ওটা বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম। হ্যাঁ, বৌদ্ধদের কি ওটা হচ্ছে ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক কোন ভাষাতে লেখা আছে? পালি ভাষাতে রচিত আছে। হুম, আর দাদাসঙ্গ কোন ভাষাতে লেখা? প্রকৃত মাগধী ভাষাতে রচিত আছে। বুঝতে পারলে? হুম, হ্যাঁ স্যার, বুঝতে এই পেরেছি। যে সারা, তুমি মুসলিম মেয়ে তাই না? হ্যাঁ, অন্বেষা তুমি হিন্দু তাই তো? হ্যাঁ স্যার, আমি হিন্দু। এই যে সারা, তোমাদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। কোরআন, তাই না? এটা কোন ভাষাতে রচিত আছে? আরবি। আরবি। আচ্ছা, আরবি মানে উর্দু না? ওটা আলাদা? না, আরবি আলাদা, উর্দু আলাদা। মানে একটু ডিফারেন্স আছে তাই না? হুম, তুমি আরবি পড়তে পারো? হুম, क्या बात है यार। অন্বেষা তুমি একটা হিন্দু মেয়ে তাই তো? তো আমাদের ধর্মগ্রন্থের নাম কি অন্বেষা? আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আমাদের ধর্মগ্রন্থের নাম কি হিন্দুদের? গীতা। হ্যাঁ, বলো, ঠিক বলেছো, বলো। গীতা। গীতা, ইয়েস। রামায়ণ, মহাভারত, গীতা, এগুলো কি আমাদের ধর্মগ্রন্থের নাম। ওকে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এই জৈন ধর্ম তোমার ক্লিয়ার, বুঝতে পারলে সারা? হ্যাঁ স্যার। তো আমি বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম তোমাদেরকে আমি এটা বুঝিয়েছি, আমি স্পেশালি বুঝিয়েছি। এটা আমি ইউটিউবে আপলোড করবো, তোমরা শুনে নেবে ভালো করে, ঠিক আছে? ঠিক আছে, শুনে নেবো। হ্যাঁ, ইয়েস, আমি একটু পর আপলোড করছি, কারণ এটা আধ ঘন্টা হয়ে গেছে ক্লাসটা। আধ ঘন্টা জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম দুটো মিক্স করে দেবো একসাথে,
আর তোমরা ক্লাসটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? আর তোমাদের কথা আচ্ছা কোনো ডাউট আমি রেখে দেবো না, বিন্দাস থাকো, তোমরা নার্সিং ক্র্যাক করবে। ওকে, আমি আছি, আমার কথা শুনবে, নাহলে আমার খুব রাগ লাগে ইয়ার। কি বললেন আরেকবার বলুন। শুনতে পাচ্ছ নাই আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ এবার বলুন, শুনতে আমি পাচ্ছি। এই ক্লাসটা আপলোড করবো ইউটিউবে, ওকে, আমার ইউটিউব চ্যানেলে। হ্যাঁ তো তোমরা হ্যাঁ ক্লাসটা স্যার, শুনবে হ্যাঁ মন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আর তোমাদের যদি কোথাও ডাউট থাকে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? হ্যাঁ স্যার বলবো। ওকে, এক্সাম নিয়ে কোনো টেনশন করো না, এই রাইস তোমাদের পাশে আছে এনি টাইম। ওকে, হ্যাঁ স্যার জানি তো, বলছি স্যার এটার নোট দেবেন কোনো? এটা নোটস, হ্যাঁ পাঠিয়ে দেবো, বাট নোট গুলো তোমরা নোট করে নেবে ইউটিউবে, যখন এটা আমি আপলোড করবো শুনে শুনে নোট করে নেবে না ইয়ার। হ্যাঁ স্যার করুন। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক শুনে আছে ঠিক শুনে আছে, নোট ওটাই করে নেবে, ওটাই সবথেকে বেস্ট বেস্ট হবে। হবে, ঠিক আছে? নিজেরা খাতায় করলে তো মনেও থাকবে বেশি। অবশ্যই আমি হ্যাঁ আপলোড স্যার, করবো, এটা তোমরা শুনবে। ওকে, হ্যাঁ স্যার আর কমেন্ট করে দেবেন। নোটটা লিখবে আর আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে, যে তোমরা কেমন ঠিক লেখো আছে কেমন ঠিক নয়, আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, পাঠিয়ে দেবো। মাথায় ঢুকেছে তোমাদের দুজনে? হ্যাঁ স্যার মাথায় ঢুকে। অনেক বকতে হবে তোমাদের জন্য ইয়ার, পাগল হয়ে যাবো আমি সত্যি। স্যার চলো চলো ইয়ার, কোনো ব্যাপার না, তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি, এই তোমরা অ্যাডমিশন নিয়েছো, হ্যাঁ স্যার, 1000 পেমেন্ট করেছো। আমরাও আপনাকে অনেক শ্রদ্ধা করি স্যার। হ্যাঁ ওকে, জানি আমি, কোনো ব্যাপার নেই। ওকে, এই ক্লাসটা আমি আপলোড করবো, তোমাদেরকে লিঙ্কটা দেবো, বাট সাবস্ক্রাইব হুম, তো করা আছে, তোমরা শুনবে ক্লাসটা। ওকে ঠিক আচ্ছা আছে। স্যার, ওকে, তাহলে আমি রাখছি এখন, বাই। আচ্ছা স্যার, ঠিক আছে, বাই। থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ওকে সো মাচ। ওকে।